আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস করিম, লেকচারার ইন ম্যাথমেটিক্স। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে গণিত ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা জানো অনুশীলনী 5.2 যেটা কিনা আমরা চলতেছিল, আজ আমাদের 9 নম্বর লেকচার। শিক্ষার্থীরা, তোমরা যারা ইউটিউবের ক্লাস আজ প্রথম করতেছ তাদের জন্য পরামর্শ, তারা অবশ্যই আগের লেকচারগুলি দেখে নেবে। তোমাদের ইউটিউবে এই প্লেলিস্টেই তোমরা আগের প্রত্যেকটি লেকচার পেয়ে যাবে। সুতরাং তোমরা যারা আজ প্রথম ক্লাস করতেছ তারা অবশ্যই আগের প্রত্যেকটি লেকচার দেখে নেবে। তাহলে চলো শুরু করা যাক। 5.2 লেকচার 9। শিক্ষার্থীরা, আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করি। ওকে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 27 নাম্বার ম্যাথ, 5.2 থেকে 27 নাম্বার ম্যাথ। সুতরাং আমরা আবারও বলে রাখি, যারা আজ প্রথম ক্লাস করতেছো তারা অবশ্যই ইউটিউবের এই প্লেলিস্টেই একটু স্ক্রল করলেই পেয়ে যাবে, আগের প্রত্যেকটি লেকচার তোমরা পেয়ে যাবে। সুতরাং তোমরা অবশ্যই আগের প্রত্যেকটি লেকচার দেখে নিবে। দেখো 27 নাম্বার ম্যাথে কি বলা আছে। এখানে বলা আছে, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 420 টাকা চাঁদা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল? তাহলে শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে যে জিনিসটা আমাদের কাছে জানতে চাওয়া হয় আমরা ওই জিনিসটা ধরে নিয়ে থাকি। আমাদের কাছে যেটাই জানতে চাওয়া হোক না কেন আমরা কিন্তু ওই জিনিসটি ধরে নিয়ে থাকি। তাহলে দেখো, এখানে জানতে চাওয়া হয়েছে যে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত। তাহলে আমরা ধরে নিতে পারি ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা x, অর্থাৎ যেটাই জানতে চাওয়া হবে ওইটাই আমরা প্রথমেই ধরে নিব। তাহলে চলো আমরা প্রথমেই লিখে নেওয়া যাক যে মনে করি ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা সমান সমান x, আমরা এটা ধরে নিব। তাহলে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা লিখে নিয়েছি যে মনে করি ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা সমান সমান x। এখন কথা হচ্ছে যে তাহলে প্রত্যেকটা ছাত্রছাত্রী কত করে চাঁদা দিবে। দেখো সবাই, স্পষ্ট করে লেখা আছে এখানে যে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দিবে। তার মানে একজন শিক্ষার্থীর যতজন সহপাঠী আছে ওই পরিমাণ টাকা সে চাঁদা দিবে। যেমন মনে করো যে তোমার ক্লাসে 40 জন শিক্ষার্থী আছে। তোমার ক্লাসে যদি 40 জন শিক্ষার্থী থাকে, দেখো সবাই, তোমার ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা মনে করো 40 জন। তাহলে যদি আমি জানতে চাই যে তোমার সহপাঠী কয়জন, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তাহলে তোমার সহপাঠী কয়জন, তো নিশ্চয়ই তুমি তোমার নিজেকে বাদ দিয়ে তুমি বলবা যে হ্যাঁ, আমার সহপাঠী হচ্ছে 39 জন। আমার সহপাঠী 39 জন, যেহেতু আমি আমার নিজেকে বাদ দিয়ে বাকিরা আমার সহপাঠী। সুতরাং আমরা বলতেই পারি ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা যত হবে প্রত্যেকের সহপাঠীর সংখ্যা কিন্তু একজন করে কম হবে। তার কারণটা হচ্ছে, যখন তোমাকে জিজ্ঞেস করা হবে যে সহপাঠী কয়জন, তুমি নিশ্চয়ই তোমার নিজেকে বাদ দিয়ে বাকিদেরকে তোমার সহপাঠী ভাববা। তাহলে সহপাঠীর সংখ্যা চিন্তা করতে গেলেই মোট শিক্ষার্থী থেকে একজন মাইনাস হবে, তাহলেই পাওয়া যাবে তোমার সহপাঠীর সংখ্যা। তাহলে ঠিক অনুরূপভাবে যেহেতু এখানে লেখা আছে ছাত্রছাত্রীর সংখ্যা 1 জন, তাহলে প্রত্যেকের সহপাঠীর সংখ্যা কতজন হবে? নিশ্চয়ই এই x থেকে 1 মাইনাস হবে। ঠিক যেরকমভাবে 40 থেকে 1 মাইনাস করে সহপাঠী হিসাব হয়, অনুরূপভাবে এই 1 জন থেকে 1 মাইনাস করলে পাওয়া যাবে সহপাঠীর সংখ্যা।
তাহলে চলো এটাও লিখে নেওয়া যায়। দেখো সবাই, অতএব প্রত্যেকের সহপাঠীর সংখ্যা নিশ্চয়ই x-1 জন। এখন তাহলে প্রশ্ন অনুসারে একজন শিক্ষার্থী কত টাকা চাঁদা দিবে? তাহলে প্রশ্ন অনুসারে লেখায় আছে একজন শিক্ষার্থী বা প্রত্যেকটা শিক্ষার্থী সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দিবে। মানে সহপাঠীর যে সংখ্যা, ওই সংখ্যার সমান টাকা সে চাঁদা দিবে। তাহলে সহপাঠীর সংখ্যা যদি x-1 জন হয়, তাহলে সে চাঁদাও দিবে x-1 টাকা সে চাঁদা দিবে। ঠিক যেরকমভাবে আমি একটু আগে বলতেছিলাম যে যদি মোট শিক্ষার্থী 40 হয়, তাহলে সহপাঠীর সংখ্যা হবে 39 জন। তাহলে একজন শিক্ষার্থী চাঁদাও দিবে 39 টাকা করে। তার মানে সহপাঠীর সংখ্যা যত, ওই পরিমাণ টাকা একজন শিক্ষার্থী চাঁদা দিবে। এটাই প্রশ্নে বলা আছে। তাহলে আমরা এখন বলতেই পারি যে একজন শিক্ষার্থী চাঁদা দিবে x-1 টাকা, মানে সহপাঠীর সংখ্যার সমান টাকা দিবে। সুতরাং এই x-1 সংখ্যক সহপাঠী আছে, অতএব সে চাঁদাও দিবে x-1 টাকা। তাহলে আমরা বলতেই পারি প্রশ্ন মতে একজন চাঁদা দিবে x-1 টাকা, সহপাঠীর সংখ্যার সমান টাকা। প্রশ্নে বলা আছে সহপাঠীর সংখ্যা সমান। ওকে, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমাদের মোট শিক্ষার্থী কতজন ছিল? দেখো, মোট ছাত্রছাত্রী ছিল কিন্তু 1 জন। তাহলে মোট চাঁদার পরিমাণ, এই 1 জনে মোট চাঁদা দিবে কি পরিমাণে? একজন যদি চাঁদা দেয় x-1 টাকা, তাহলে x জন চাঁদা দিবে কত টাকা? নিশ্চয়ই এই x জনের সাথে গুণ হয়ে যাবে টাকার পরিমাণটা। একজন চাঁদা দেয় x-1 টাকা, তাহলে আমরা যদি ঐকিক নিয়মও চিন্তা করি, ঐকিক নিয়ম, তাহলে একজন টাকা দিবে, একজন চাঁদা দিবে কত টাকা? একজন চাঁদা দিবে নিশ্চয়ই এই x এর সাথে x-1টা গুণ হয়ে যাবে। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ঐকিক নিয়মও চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি একজন চাঁদা দেয় x-1 টাকা, অতএব x জন চাঁদা দেয় x ইন্টু x-1 টাকা। ঐকিক নিয়ম চিন্তা করলেও আমরা বুঝতে পারি যে এই এক্সটা এই x-1 সাথে গুণ হয়ে যাবে। দেখো সবাই, আমরা এভাবেও ভাবতে পারি। দেখো, একজন যদি টাকা দেয় 39 টাকা, একজন টাকা দিবে 39 টাকা, একজন। তাহলে একজন যদি টাকা দেয় 39, তাহলে 40 জন কত টাকা দিবে? 40 জন নিশ্চয়ই এই 39 টাকার সাথে 40 গুণ হয়ে যাবে। 39 টাকার সাথে 40 গুণ হয়ে যাবে, তাহলেই পাওয়া যাবে মোট টাকা। ঠিক অনুরূপভাবে আমরা কিন্তু এখন ওই কথাই বললাম যে একজন যদি x-1 টাকা দিয়ে থাকে, তাহলে x জন চাঁদা দিবে x ইন্টু x-1। মানুষের সংখ্যার সাথে টাকার অঙ্ক গুণ হয়, মানুষের সংখ্যার সাথে টাকার অঙ্ক গুণ হয়, তাহলে পাওয়া যায় মোট চাঁদা। এখন কথা হচ্ছে যে x ইন্টু x-1 এটা কিন্তু মোট চাঁদার পরিমাণ। এই মোট চাঁদার পরিমাণ আমাদের কত হবে প্রশ্ন মতে? চলো আমরা দেখে আসি একটু প্রশ্ন থেকে। আমরা দেখতে পাচ্ছি, দেখো, যে চাঁদা দেওয়ায় মোট 420 টাকা চাঁদা উঠল। তার মানে মোট চাঁদা ওঠার কথা 420 টাকা। অতএব বলতেই পারি প্রশ্ন মতে এই যে মোট চাঁদার পরিমাণ x ইন্টু x-1, এটা অবশ্যই 420 টাকার সমান প্রশ্ন মতে। যেহেতু প্রশ্নে বলাই আছে মোট চাঁদা হবে 420, আবার এখানে দেখতে পাচ্ছি মোট চাঁদা x ইন্টু x-1, অতএব অবশ্যই প্রশ্ন মতে x ইন্টু x-1 সমান সমান 420 টাকা। তাহলে চলো লিখে নেওয়া যাক এটা। আমরা বলতেই পারি প্রশ্ন মতে x ইন্টু x-1 সমান 420। এখন তাহলে বাকি অংশ কিন্তু আমাদের শুধুই ক্যালকুলেশন করতে হবে। তো চলো ক্যালকুলেশন করা যাক। যে ক্যালকুলেশনগুলো তোমরা সবাই পারো, তাহলে আমি ক্যালকুলেশনটা করি, তোমরা খেয়াল করো। দেখো সবাই, বাকি অংশে কিন্তু আমরা বাম দিকে এটা ভেতরে গুণ করে দিই।
গুণ করে দিলে এক্সকে ভেতরে গুণ করে দিলে এদিকে এক্স স্কোয়ার মাইনাস এক্সকে ভেতরে গুণ করে দিলে মাইনাস এক্স। তাহলে আমরা কি করলাম, এক্সকে ভেতরে গুণ করে দিলাম ইকুয়াল 420। এখন আমরা ডান দিকের কনস্ট্যান্টটাকে বাম দিকে নিয়ে আসি পক্ষান্তর করে। তাহলে এই 420কে বাম দিকে আনলে হয় মাইনাস 420 হয়, বাম দিকে আনলে মাইনাস 420 হয়। এখন আমাদের কাজ হবে মিডল টার্ম ব্রেকিং করা। এখন এই মিডল টার্ম ব্রেকিংটা আসলে অনেকে অনেকভাবে করে থাকো, তো আমি যদি একটু দেখিয়ে দিই যে কোনো একটা পদ্ধতি। দেখো লেখা আছে 420, এই 420-এর সাথে তুমি গুণ করবা এই প্রথমে এক্স স্কোয়ারের সহগটা। এক্স স্কোয়ারের সহগ কিন্তু এখানে 1 আছে, এক্স স্কোয়ারের সহগ এখানে 1 আছে। এই 1-এর সাথে গুণ করবা এই লাস্টের মানটা 420। তাহলে 1 ইন্টু 420 নিশ্চয়ই 420ই হয়। তাহলে তুমি যদি এই 420কে তুমি যদি এভাবে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা শুরু করো, 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 210। তুমি এটাকে আবারও 2 দিয়ে ভাগ করো, এটা আসবে 105। এখন মনে হয় 2 দিয়ে আর ভাগ যায় না, তাহলে তুমি এটাকে 3 দিয়ে ভাগ করতে পারো। দেখো সবাই, 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3 5 15। ওকে, এখন তুমি এটাকে 5 দিয়ে ভাগ করতে পারো। 5 দিয়ে ভাগ করলে দেখতে পাচ্ছি যে 5 7 35। এখন যদি আমরা একটু ট্রাই করি যে এদের মধ্য থেকে কাদের সাথে কোনটা গুণ করলে যোগ বিয়োগ করে আমরা মাঝেরটা পেতে পারি। দেখো তো মাঝে কত আছে, মাঝে কিন্তু আছে -1। সুতরাং আমাদেরকে এখান থেকেই সংখ্যা নিয়ে গুণ করে যোগ বিয়োগ করে কি বানাতে হবে, বানাতে হবে -1। আমরা এক্স তো এমনিতেই পাবো, আমরা শুধু সংখ্যা নিয়ে আলোচনা করতেছি। দেখতে পাচ্ছি এখানে কিন্তু -1 দেখতে পাচ্ছি, এক্স তো আছেই, তো এক্সের সহগ কত, -1। সো আমরা যদি এই মিডিল টার্মকে ব্রেক করতে চাই তাহলে কিন্তু আমাদের -1 বানাতে হবে। তাহলে দেখো -1 কী করে সম্ভব। এখান থেকে আমরা একটু গুণ করার চেষ্টা করি যে কোনটার সাথে কোনটা গুণ করলে এটা সম্ভব হয়। দেখো সবাই, যদি আমরা এইভাবে গুণ করি, 2 দুগুণে 4, 3 4 12, এদিকে দেখতে পাচ্ছি আমরা 12, এবং 12-র পরে এদিকে দেখতে পাচ্ছি 5 7 35। সুতরাং এই সিস্টেম আসলে হচ্ছে না। আমরা যদি একটু এলোমেলো করে দিই, দেখো এলোমেলোটা কেমন। দেখো মনে করো আমরা প্রথম দুইটা নিলাম, সাথে এই 5টাও নিলাম। তাহলে কি বললাম, প্রথম দুইটা নিলাম, সাথে 5টাও নিলাম। আর কি আছে, এই যে 3 এবং 7 নিলাম। ওকে, তাহলে আমি কিন্তু মার্ক করে ফেলছি যে যেগুলো ব্র্যাকেট দিলাম সেগুলো একসাথে, প্রথম দুইটা এবং 5 একসাথে নিলাম, আর 3 আর 7 নিলাম একসাথে। তাহলে এবার এদেরকে একটু গুণ করার চেষ্টা করি, সবাই খেয়াল করো। 2 দুগুণে 4, 4 5 20। আবারও বলি, 2 দুগুণে 4, 4 5 20। তাহলে দেখো একটা মান পাচ্ছি 20, আর একটা মান কত দেখো, 3 গুণ 7, 3 7 21, 3 গুণ 7, 3 7 21, আর একটা মান পাচ্ছি 21। আমরা কিন্তু বলতেই পারি যে যদি আমরা 21 থেকে 20 মাইনাস করে দিই, 21 থেকে যদি আমরা যদি আমরা 20 থেকে 21 মাইনাস করে দিই, তাহলে কিন্তু আমরা -1 পাবো, যা আমাদের দরকার ছিল। এটা দরকার নেই, যেটা আমি বলতেছিলাম, আসলে আমাদের তো -1 দরকার। তাহলে শিক্ষার্থীরা, এই মিডিল টার্ম ব্রেকিং অনেকে অনেকভাবে করে থাকো, তোমরা যেভাবে করে থাকো করবা, কোনো সমস্যা নেই। তোমরা এই মিডিল টার্ম ব্রেকিংটা অনেকে ক্যালকুলেটারের সাহায্য করতে পারো। আমরা ক্লাসেও এটা একবার দেখিয়েছিলাম যে ক্যালকুলেটারের সাহায্যে কিভাবে মিডিল টার্ম ব্রেকিং করা যায়, তো তোমরা চাইলে সেভাবেও করতে পারো। তো তাহলে আমি এখন আপাতত এখান থেকে দেখিয়ে দিলাম সবাইকে যে এখান থেকে বিভিন্ন সংখ্যা নিয়ে 2 দুগুণে 4, 4-এর সাথে 5 নিলাম, 4 5 20, আর পরবর্তীতে আমরা কি নিলাম, 3-এর সাথে 7 নিলাম, 3 7 21। দেখতে পাচ্ছি 20 থেকে 21 মাইনাস করলে কিন্তু -1 পাওয়া যায়। আমাদের টার্গেট ছিল -1। সুতরাং আমরা এখন এই মিডিল টার্মকে ব্রেক করলে কি পেতে পারি, দেখো প্রথমে নিশ্চয়ই আমরা x² লিখব, লেখার পরে এই -x এর পরিবর্তে লিখব
20x প্লাস 20x, তারপর কি লিখবো, -21x। দেখতেই পাচ্ছি 20x থেকে -21x করলে কিন্তু অবশ্যই -x পাওয়া যাচ্ছে। আর লাস্টে কী ছিল, লাস্টে ছিল -420, লাস্টে -420 = 0। তাহলে আমরা কিন্তু এখানে আপাতত কি করলাম, ওকে, আমরা তাহলে এখানে এই মিডিল টার্মকে ব্রেক করলাম, ব্রেক করে লিখলাম এই দুইটা টার্ম লিখলাম, মিডিল টার্মকে ব্রেক করে লিখলাম এই দুইটা টার্ম। ওকে, এখন আমরা স্বাভাবিকভাবে কমন নিব। তাহলে যদি আমরা কমন নেওয়ার চেষ্টা করি তাহলে কেমন হবে, এখানে মনে করো এক্সটা তুমি কমন নিলাম, এই যে প্রথম দুইটা থেকে এক্স কমন নিলাম, প্রথম দুইটা থেকে তুমি যদি এক্স কমন নাও তাহলে তুমি প্রথমে এক্স পাচ্ছ, আর পরেরটা থেকে এক্স কমন নিলে তুমি পাচ্ছ 20। দেখো পরের দুইটা থেকে তুমি যদি কমন নাও তো -21 কিন্তু কমন যায় পরের দুইটা থেকে। তুমি যদি -21 কমন নাও পরের দুইটা থেকে তাহলে তুমি প্রথমে শুধু এক্স পাচ্ছ, আর পরে কিন্তু মাইনাস কমন নিলে কিন্তু প্লাস পাচ্ছ। আর 21 দিয়ে তুমি যদি 420কে ভাগ দাও তাহলে তুমি 20 পাবা। আমরা বুঝতে পারলাম ব্যাপারটা। 21 পরের দুইটা থেকে কমন নিলাম -21, তাহলে পরেরটাকে 21 দিয়ে ভাগ করলে 20 পাওয়া যায়। আমরা উৎপাদক করা সবাই শিখেছি নিশ্চয়ই। উৎপাদক করতে গেলে কীভাবে করতে হয়, এই যে x + 20 একটা উৎপাদক, দেখতে পাচ্ছি সবাই x + 20 একটা উৎপাদক, আরেকটা উৎপাদক হচ্ছে x - 21, এটা হচ্ছে আরেকটা উৎপাদক। সুতরাং আমরা বলতেই পারি x + 20 হচ্ছে একটা উৎপাদক আর অন্য উৎপাদক হচ্ছে x - 21। আর যদি অন্যভাবে ব্যাখ্যা করি তাহলে কীভাবে ব্যাখ্যা করা যায়, দেখো তুমি এইখান থেকে তুমি x + 20 কমন নিলাম, তুমি যদি x + 20 তুমি যদি কমন নিয়ে নাও তাহলে কি থাকে, প্রথমে শুধু x থাকে আর পরবর্তীতে -21 থাকে। সুতরাং এভাবে চিন্তা করলেও হচ্ছে x + 20 তুমি কমন নিয়েছ, অতএব কি বাকি থাকে, x - 21 বাকি থাকে। আমরা সবাই এই বিষয় সম্পর্কে সবারই আশা করি আইডিয়া আছে যে এই বিষয়টা নিয়ে, যে দুইটা উৎপাদকের গুণফল যদি 0 হয়ে থাকে তাহলে আমরা সবাই জানি যে হয় প্রথমটা 0 হবে অথবা পরেরটা 0 হবে। এই সম্পর্কে আশা করি সবারই আইডিয়া আছে, যে আমরা এগুলো সম্পর্কে কিন্তু আগে আলোচনা করেছি। আবারও বলি, যারা আগের লেকচারগুলি দেখোনি তারা ইউটিউবে এই প্লেলিস্টেই স্ক্রল করলেই আগের প্রত্যেকটি লেকচার তোমরা পেয়ে যাবে। সো তোমরা অবশ্যই এগুলো দেখে নিবে, এখানে কিন্তু অনেক আলোচনা আছে। তাহলে দেখো আমরা এই সম্পর্কে অনেকেই জানি, দুইটি উৎপাদকের গুণফল যদি কখনো 0 হয় তাহলে হয় প্রথমটার মান 0 হবে অথবা পরেরটার মান 0 হবে। এই সম্পর্কে আমাদের আইডিয়া আছে। তো তারপরে যদি আমি একটু তোমাদেরকে বলি, দেখো সবাই মনে করো প্রথম উৎপাদকটার মান 0 হয়ে গেল, তাহলে দেখো যদি প্রথম উৎপাদকটার মান 0 হয়ে যায় তাহলে কিন্তু পরেরটার মান 0 যদি নাও হয়, পরেরটার মান যদি 0 নাও হয় তাও কিন্তু 0-র সাথে কোনো কিছু গুণ করলে কিন্তু সেটা 0ই হয়। আবার মনে করো যে প্রথমটা যা ছিল তাই, প্রথমটা যেরকম ছিল এরকমই থাকলো, কিন্তু মনে করো পরেরটার মান 0 হয়ে গেল। পরেরটার মান যদি 0 হয় তাহলে দেখো 0-র সাথে কোনো কিছু গুণ করলে সেটা 0 হয়ে যায়। তার মানে আমরা কি বুঝতে পারলাম, দুইটি উৎপাদকের গুণফল যদি 0 হতে হয় তাহলে হয় প্রথমটা 0 হবে, তখন দ্বিতীয়টা 0 না হলেও সমস্যা নেই, গুণফল ঠিকই 0 হচ্ছে, অথবা দ্বিতীয়টা 0 হবে, তখন প্রথমটা 0 না হলেও সমস্যা নেই, কেননা দ্বিতীয়টা 0 হলেও গুণফল কিন্তু 0ই হচ্ছে। সুতরাং শেষ কথা তাহলে বলে দিই এটাই, যে দুইটি উৎপাদকের গুণফল যদি কখনো 0 হয় তখন নিয়ম হচ্ছে হয় প্রথমটা 0 হবে অথবা পরেরটা 0 হবে। তাহলে আমরা এই জিনিসটা এখন লিখে ফেলি। দেখো আমরা লিখতে পারি যে অতএব হয় প্রথমটা 0, হয় x + 20 = 0, অথবা x - 21 = 0। হয় প্রথমটা 0 অথবা পরেরটা 0। এখন আমরা এখান থেকে লিখতে পারি বা x = -20 পক্ষান্তর করলে
যদি আমরা এখান থেকেও পক্ষান্তর করি x সমান সমান 21, আমরা পক্ষান্তর করলাম, পক্ষান্তর করলে এরকম আসে, x এর মান পেলাম 2টা। এখন শিক্ষার্থীরা এখানে x বলতে আমরা কি বোঝাচ্ছিলাম আশা করি সবারই মনে আছে, যে আমরা কিন্তু x বলতে কিন্তু বোঝাচ্ছিলাম ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা। তো নিশ্চয়ই ছাত্রছাত্রীর সংখ্যা নিশ্চয়ই ঋণাত্মক হতে পারে না। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা যেহেতু ঋণাত্মক হতে পারে না, সুতরাং আমরা বলতেই পারি যে x এর মান -20 গ্রহণযোগ্য নয়, যেহেতু এটা মাইনাস মান। তাহলে আমরা বলতে পারি যে অতএব ছাত্রছাত্রীর সংখ্যা হবে 21। শিক্ষার্থীরা তাহলে দেখো, ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না। তাহলে যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হওয়া সম্ভব না, অতএব x এর মান -20 সম্ভব না। অতএব আমরা লিখতেই পারি x is not equal -20, x এর মান is not equal -20। তাহলে x এর মান কত? x এর মান তাহলে শুধুমাত্র 21। আর আমরা সবাই জানি x মানে কি, x মানে ছাত্রছাত্রী সংখ্যা। তাহলে আমরা এখন লিখে ফেলি, অতএব ছাত্রছাত্রীর সংখ্যা সমান সমান 21 জন। প্রশ্নে কিন্তু চাওয়া হয়েছিল যে প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিবে। তাহলে প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিবে এটাও কিন্তু আমাদের প্রথমে লেখা ছিল। তোমরা খেয়াল করলে দেখতে পাবা যে প্রত্যেকে চাঁদা দিবে x-1 টাকা, এটা প্রথমেই লেখা ছিল। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব প্রত্যেকে চাঁদা দিবে x-1 টাকা। x এর পরিবর্তে বসিয়ে দিলাম 21, যেহেতু x এর মান 21, x এর মানটা বসিয়ে দিলাম এখানে। তাহলে কি হলো 21 - 1 ইকুয়াল 20 টাকা। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 21 জন আর প্রত্যেকে চাঁদা দিবে 20 টাকা করে। তাহলে এটা ছিল আমাদের ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে অংশটুকু বুঝতে পারবে না ওই অংশটুকুর ভিডিও বারবার দেখবে, তাহলে আশা করি তোমরা ভালো বুঝবে। শিক্ষার্থীরা, আমরা যদি এখন চলে যাই পরবর্তী অঙ্কে খুব দ্রুত, যেহেতু সময় অনেক হয়ে গেল, সুতরাং পরবর্তী ম্যাথে আমরা চলে যাচ্ছি। সবাই খেয়াল করো। দেখো সবাই, আমরা দেখতে পাচ্ছি, দেখো যে 24 নাম্বার ম্যাথ, 28 নাম্বার ম্যাথ, দুঃখিত, এটা হচ্ছে 28 নাম্বার ম্যাথ। শিক্ষার্থীরা, তাহলে এই 28 নাম্বার ম্যাথে কি বলা আছে দেখা যাক। 28 নাম্বার ম্যাথে বলা আছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট 70 টাকা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে শিক্ষার্থীরা, আমরা ঠিক আগের নিয়মে শুরু করি, তারপরে একটার পর একটা বোঝানোর চেষ্টা করি। প্রথম কথা, যেহেতু এখানে চাওয়া হয়েছে যে ছাত্রছাত্রীর সংখ্যা চাওয়া হয়েছে, তো খুবই স্বাভাবিকভাবে আমরা ধরে নিব যে মনে করি শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 1 জন, আমরা ধরে নেব নিশ্চয়ই আগের ম্যাথের মতোই। তাহলে আমরা ঠিক আগের ম্যাথের মতোই লিখে নিই যে মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা সমান সমান x জন। শিক্ষার্থীরা, তাহলে প্রত্যেকে কত করে চাঁদা দেওয়ার কথা একটু দেখে নিই আমরা। দেখো, প্রত্যেকে, এই যে ওই শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দিবে। তার মানে ব্যাপার কি হলো, মনে করো যে তোমার শ্রেণীতে, যদি আমি ঠিক আগের উদাহরণটাই দিই, যে মনে করো তোমার শ্রেণীতে মোট 40 জন শিক্ষার্থী আছে। তাহলে তুমি এখন কত করে চাঁদা দিতে হবে? দেখো লেখা আছে কি, যে যতজন পড়ে তত পয়সার চেয়ে, মানে যদি 40 জন পড়ে তাহলে 40 পয়সার চেয়ে কি করতে হবে? আরও 30 পয়সা বেশি দিতে হবে। তাহলে আরও 30 পয়সা বেশি দিতে হবে। তার মানে যতজন শিক্ষার্থী ওই শ্রেণীতে পড়ে তার চেয়ে আরও 30 পয়সা বেশি দিতে হবে, মানে যোগ আরও 30 পয়সা বেশি দিতে হবে। কাকে দিতে হবে? প্রত্যেককে। মানে তুমি একজন শিক্ষার্থী, তোমাকেও দিতে হবে এই এত পয়সা। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে ওই শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে তত পয়সার চেয়ে, মানে এই x পয়সার চেয়ে তোমাকে আরও 30 পয়সা বেশি দিতে হবে। তার মানে x এর সাথে এই 30 পয়সা যোগ করলে যা হবে, তুমি একা দিবা ঠিক তত পয়সা চাঁদা।
তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি 40 জন শিক্ষার্থী থাকতো তাহলে ওই 40-এর চেয়ে আরও 30 পয়সা বেশি দিতে হতো তোমাকে। তাহলে আমরা চলো লিখে নেওয়া যাক। দেখো সবাই, আমরা দেখতে পাচ্ছি অতএব প্রত্যেকে চাঁদা দিবে শিক্ষার্থী সংখ্যার চেয়ে আরও 30 পয়সা বেশি। শিক্ষার্থী সংখ্যা এক্স, তার চেয়ে আরও 30 পয়সা বেশি দিবে প্রশ্ন মতে। তাহলে প্রত্যেকে যদি এত চাঁদা দেয় তাহলে মনে করো তোমার কাছে জানতে চাওয়া হলো যে ওই মোট চাঁদার সংখ্যা তাহলে কত হবে। মোট চাঁদার সংখ্যা আমরা কিন্তু একটু আগেই বলেছিলাম যে মোট চাঁদা কী করে বের করা হয়। মোট চাঁদা বের করার নিয়ম হচ্ছে যে প্রত্যেকে যে চাঁদা দিবে ওইটার সাথে গুণ হবে ছাত্রছাত্রী সংখ্যা। আবারও বলি, ছাত্রছাত্রী সংখ্যার সাথে প্রত্যেকের চাঁদা যদি গুণ করে দেওয়া হয় তাহলে পাওয়া যাবে মোট চাঁদা। সুতরাং প্রত্যেকের চাঁদার সাথে ছাত্রছাত্রীর সংখ্যা গুণ করে দিলে পাওয়া যাবে মোট চাঁদা। আমরা একটু আগের ম্যাথেই দেখেছি এটা। আগের ম্যাথে হয়তো ঐকিক নিয়মে লিখেছিলাম, আর এই ম্যাথে আর ঐকিক নিয়মে না যেয়ে সরাসরি লিখে দিলাম যে অতএব মোট চাঁদার পরিমাণ অবশ্যই শিক্ষার্থীর সংখ্যার সাথে গুণ হবে প্রত্যেকের চাঁদার পরিমাণ। তাহলে শিক্ষার্থী সংখ্যা গুণ প্রত্যেকের চাঁদার পরিমাণ x × x + 30, এটা হচ্ছে মোট চাঁদা। আবারও বলি, আগের ম্যাথে এটা দেখিয়েছিলাম ঐকিক নিয়মে, আর এই ম্যাথে সরাসরি গুণ করে দিয়ে আমরা লিখে দিলাম মোট চাঁদা। তাহলে মোট চাঁদার পরিমাণ শিক্ষার্থী সংখ্যা গুণ চাঁদার পরিমাণ। তাহলে এটা হলো আমার মোট চাঁদা। তাহলে এই মোট চাঁদা কত হবে সেটা প্রশ্নে বলা আছে কিনা দেখো। দেখো বলা আছে যে যদি তারা এত করে চাঁদা দেয় মোট 70 টাকা উঠল। তাহলে এত করে চাঁদা দেওয়াতে মোট কত টাকা উঠল? মোট টাকা উঠল 70 টাকা। তার মানে কিন্তু মোট চাঁদার পরিমাণ হচ্ছে 70। অতএব বলতেই পারি প্রশ্ন মতে x × x + 30 এটা হওয়ার কথা 70 টাকা। কিন্তু শিক্ষার্থীরা ভালো কথা, অবশ্যই এটা সমান সমান 70 হবে প্রশ্ন মতে। কিন্তু দেখো এটার একক লেখা আছে পয়সা, আর এটার একক কিন্তু লেখা আছে টাকা। তাহলে এটার যদি একক পয়সা হয় আর এটার যদি একক টাকা হয় তাহলে তো আমাদেরকে এই দুইটা একক কিন্তু এক হওয়া লাগবে। এটা পয়সা হলে এটাও পয়সা হতে হবে, অথবা এটা টাকা হলে এটাও টাকা হতে হবে। যে কোনো একটা এককে আমাদের কাজ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা যেহেতু এটা পয়সাতে লেখা আছে তাহলে আমরা এই 70 টাকাকে পয়সাতে নিয়ে যাব। তো আমরা মনে হয় সবাই জানি 70 টাকাকে কী করে পয়সাতে নেওয়া যায়। আমরা সবাই জানি যে যেহেতু 1 টাকা সমান 100 পয়সা, অতএব 70 টাকা যদি আমরা পয়সাতে নিয়ে যেতে চাই নিশ্চয়ই 70-এর সাথে আরও 100 গুণ করলে এটা পয়সা হয়ে যাবে। তাহলে 70 টাকাকে যদি আমরা পয়সা করতে চাই 70 টাকার সাথে 100 গুণ করলেই সেটা পয়সা হয়ে যাবে, যেহেতু আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে শিক্ষার্থীরা আমরা তাহলে বলতেই পারি x × x + 30 সমান সমান 70 হওয়ার কথা ছিল। যেহেতু এটা পয়সা আছে এটাকেও পয়সা বানাতে হবে, অতএব এটাকে পয়সা বানালে 70 × 100। অতএব ফাইনালি বলতে পারি x × x + 30 সমান সমান 70 × 100। তাহলে চলো লিখে নেওয়া যাক। ওকে শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রশ্ন মতে বলতেই পারি x × x + 30 সমান এই 70 টাকার সাথে 100 পয়সা গুণ হলো। তাহলে এটা কিন্তু পয়সায় রূপান্তর হয়ে গেল। দেখো আমরা পাশেই লিখে রেখেছি ব্যাপারটা, যেহেতু 1 টাকা সমান 100 পয়সা, অতএব 70 টাকা যা কিনা প্রশ্নে দেওয়া ছিল 70 টাকা, তাহলে প্রশ্নের দেওয়া ওই 70 টাকা সমান 70 × 100 পয়সা। তাহলে 70 × 100 পয়সা এটাই হবে মোট চাঁদার পরিমাণ। এখন আমরা বাকি অংশটা ক্যালকুলেশন করব। তো এই ক্যালকুলেশনটা আমি তাহলে খুব দ্রুত করে যাই, তোমরা আশা করি বুঝতে পারবে ঠিক আগের মতো করে। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু এখানে লিখতে পারি যে x² + 30x, আর ডান দিক থেকে আমরা 7000কে বাম দিকে নিয়ে আসলাম। ডান দিক থেকে আমরা 7000কে নিয়ে আসলাম হচ্ছে বাম দিকে নিয়ে আসলাম। শিক্ষার্থীরা তাহলে কিন্তু এখন আমাদেরকে আবারও এই মিডিল টার্মটা ব্রেক করতে হবে। দেখো মিডিল টার্মে আছে +30x, সুতরাং আমাদের এমন কিছু লিখতে হবে যেন +30x এই মিডিল টার্মকে ব্রেক করা যায়। তাহলে আমরা নিয়ম কি বলেছিলাম একটু আগে? বলেছিলাম
প্রথমে এক্স স্কোয়ারের সহগ আছে 1, আর লাস্টে আছে 7000। 7000-এর সাথে এই 1টা গুণ করলে কত হয়? এটা কিন্তু 7000ই হয়। তাহলে আমরা যদি 7000-কে ভাগ করা শুরু করি, যদি আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিই এটা, তাহলে কেমন হয় দেখো। যেহেতু এটা অনেক বড়, তো তোমরা চাইলে ক্যালকুলেটারও করতে পারো। তো ক্যালকুলেটারে কীভাবে করে এটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি না, এটা ক্লাসে একবার বলেছিলাম, দরকার হয় আমরা আবারও ক্লাসে বলবো। তো আমি এটা সংক্ষেপে দেখিয়ে দিই আমার আগের ভাগ পদ্ধতি। তো আমি যদি এখন সবচেয়ে ছোটো সংখ্যা 2 দিয়ে শুরু করি, তো তাদের নিশ্চয়ই অনেক সময় লাগবে এটা করতে। সো আমরা এত ছোট সংখ্যা না নিয়ে মোটামুটি একটা এভারেজ সংখ্যা নিয়ে নিই। মনে করো যেহেতু এখানে 7000 আছে, তাহলে মনে করো যদি আমি 70 নিই, 70 দিয়ে ভাগ করলাম এটাকে, জাস্ট একটা আনুমানিক যে কত দিয়ে ভাগ করা যেতে পারে। সবচেয়ে ছোটো সংখ্যা দিয়ে ভাগ করলে 2 দিয়ে ভাগ করতে হবে, তারপর 3 দিয়ে, ওভাবে করলেও হবে। তো আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। মনে করো 70 দিয়ে ভাগ করলাম এটাকে, 70 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে কত আসে? তাহলে কিন্তু এটা 100 আসে। যদি আমরা 70 দিয়ে ভাগ করি একে, তাহলে কিন্তু 100 আসে। শিক্ষার্থীরা আমরা কিন্তু একটা আনুমানিকভাবে করার চেষ্টা করলাম, দেখলাম যে আসলে হয়ে গেল। কীরকম হলো দেখো। তুমি যদি 100 থেকে 70 বিয়োগ করো, তাহলে কিন্তু তুমি 30 পাচ্ছ। দেখো তোমার কত পাওয়ার কথা ছিল? তোমার কিন্তু এখানে 30 পাওয়ার কথা ছিল। সুতরাং আমরা জাস্ট এরকমভাবে অ্যাজামশান করে যদি ভাগ করতে পারি, তাহলে কিন্তু সরাসরি পেতে পারি। আবার আমি ঠিক আগের ম্যাথ যেভাবে দেখিয়েছিলাম ওভাবে তুমি যদি করো একদম ভেঙে ভেঙে, তাহলেও কিন্তু তুমি এই আনসারটাই পাবা, অথবা ক্যালকুলেটর। তাহলে আমরা সরাসরি দেখতে পেলাম যে আমরা কিন্তু 100 থেকে 70 বিয়োগ করলে 30 পাচ্ছি, আবার 100 আর 70 গুণ করলে 7000 পাওয়া যায়। অতএব আমরা এখন এই মিডিল টার্মকে ভেঙে দিই, এক্স স্কোয়ার প্লাস এই 30xকে ভেঙে দিলাম 100x মাইনাস 70x, 100x মাইনাস 70x। তাহলে আমরা মিডিল টার্মকে ভেঙে লিখলাম 100x মাইনাস 70x, এই যে 100x মাইনাস 70x। এখন আমাদের নিয়ম কী ছিল? প্রথম দুইটা থেকে কমন নেওয়া। ওকে শিক্ষার্থীরা, যেহেতু অলরেডি অনেক সময় হয়ে গেল, সো আমি বাকি অংশ সরাসরি করে দিই, তোমরা আশা করি দেখলেই বুঝতে পারবে। শিক্ষার্থীরা, আমি বাকি অংশটুকু সরাসরি লিখে দিয়েছি, তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। যেহেতু আমি আগের ম্যাথটা বিস্তারিত বর্ণনা করলাম, সো তোমরা এই ম্যাথের বাকি অংশ দেখলেই বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি হোমওয়ার্ক আছে। দেখো, তোমাদের জন্য একটি হোমওয়ার্ক তোমাদের বই থেকে 29 নাম্বার ম্যাথ। তোমরা জানো 5.2 চলতেছে, সো 5.2 থেকে 29 নাম্বার ম্যাথ তোমাদের হোমওয়ার্ক। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য এখন তোমরা যেন লেকচারটা খুব সহজে তুলে নিতে পারো, এজন্য আমি তোমাদের জন্য স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করি। তোমরা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবে, তাহলে স্ক্রিনশট দেখে তোমরা খুব সহজেই লিখে নিতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমি স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করি, সবাই খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবে। শিক্ষার্থীরা দেখো, এটা ছিল আমাদের আজকের প্রথম ম্যাথ, 27 নাম্বার ম্যাথ। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। শিক্ষার্থীরা, তোমরা খুব দ্রুত স্ক্রিনশট নিবে, আশা করি তোমরা নিয়েছো। নেক্সট আমি আবারও সরিয়ে ফেলি, তোমরা এই অবস্থাতে আবারও স্ক্রিনশট নিয়ে নাও। শিক্ষার্থীরা, আশা করি স্ক্রিনশট নিয়েছো। আমি আবারও সরিয়ে ফেলি। আমরা দেখতে পাচ্ছি এটা ছিল ম্যাথের বাকি অংশ। তোমরা এই অবস্থাতেও একটি স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এই ম্যাথটা আশা করি সবাই স্ক্রিনশট নিতে পেরেছো। স্ক্রিনশট দেখে তোমরা খাতায় লিখে নিবে খুব সহজে। নেক্সট আমরা চলে যাচ্ছি 28 নাম্বার ম্যাথে। সবাই দেখো, সবাই দেখতে পাচ্ছ 28 নাম্বার ম্যাথ। তোমরা এটাও স্ক্রিনশট নিয়ে নাও খুব দ্রুত। শিক্ষার্থীরা, আশা করি তোমরা স্ক্রিনশট নিতে পেরেছো। আমি তাহলে সরিয়ে ফেললাম। ওকে, সবাই এই অবস্থাতে আরও একটি স্ক্রিনশট নিয়ে নাও। শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিয়েছো। এবং শেষ পর্যন্ত আমি চলে যাচ্ছি ম্যাথের লাস্ট পার্টে এবং হোমওয়ার্ক অংশে। দেখো সবাই, এটা ছিল ম্যাথের লাস্ট পার্ট এবং একটি হোমওয়ার্ক। তাহলে শিক্ষার্থীরা, তোমরা ম্যাথের লাস্ট পার্ট দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে নাও, এবং একটি হোমওয়ার্ক দেখতে পাচ্ছ। এই হোমওয়ার্কটি তোমরা করবে। এবং পাশাপাশি তোমাদেরকে আবারও বলে রাখি, যারা আগের লেকচারগুলি দেখোনি, তারা ইউটিউবের এই প্লেলিস্ট থেকে স্ক্রল করে করে তোমরা আগের লেকচারগুলি খুঁজে নিবে এবং দেখে নিবে। তাহলে শিক্ষার্থীরা, তাহলে তোমরা এই হোমওয়ার্কটি করতে পারবে। হোমওয়ার্ক 29 নাম্বার যেটা,
এটা কিন্তু শুধু আজকের ক্লাস দেখে যে করতে পারবে এরকম না। এই হোমওয়ার্ক 29 নাম্বার তুমি যদি করতে চাও তাহলে তোমাকে আগের লেকচারগুলিও দেখে আসতে হবে, তাহলে তুমি এই হোমওয়ার্কটি করতে পারবে। শিক্ষার্থীরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।